দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ভুবনে। আমরা কথা দিয়েছিলাম দীপা খন্দকারকে নিয়ে আমরা আবারও ফিরে আসব। আমরা কথা রেখেছি, আজ আবারও এসেছি ছোট পর্দার খুব সুপরিচিত মুখ দীপা খন্দকারকে নিয়ে। গত পর্বে আমরা শুনছিলাম তার ছোটবেলার গল্প, আজ চলে যাব তার ব্যক্তি জীবনের আরও নানা গল্পে এবং তার ক্যারিয়ার লাইফের গল্পে। চলে যাচ্ছি দীপা খন্দকারের কাছে। কেমন আছেন? ভালো আছি। আমরা গত পর্বে শুনছিলাম আপনার ছোটবেলার কিছু গল্প এবং অভিনয় জীবনের শুরুর দিকটা। হ্যাঁ, আজও আমরা সেই দিকটা থেকে শুরু করতে চাই। আপনি যখন বিমানের চাকরিটা নিলেন, সেই প্রথম দিকের অনুভূতিটা সম্পর্কে আসলে জানতে খুব ইচ্ছে করছে, কারণ প্রথম বিমানে ওঠার অনুভূতিটা আসলে একটু ডিফারেন্ট হওয়ার কথা। কেমন ছিল অনুভূতিটা? প্রথম বিমানে ওঠা বলতে আসলে প্লেনে প্রথম তো উঠেছিলাম ক্যারিয়ারের জন্য, নাটকের বলেছিলামই আমি যে বিজ্ঞাপনের অ্যাডের জন্য প্রথম ব্যাংকক যাই জীবনে প্রথম আমি, সেটা ছিল প্রথম প্লেনে ওঠা। তারপর চাকরির জন্য ওঠা, দুইটা একদমই ভিন্ন রকম অভিজ্ঞতা, কারণ একটা হচ্ছে বসে যাওয়া, একটা হচ্ছে দাঁড়িয়ে থাকা। তো দুটোর দুই রকম। কিন্তু আসলে না, তখন কি আমি এখন চিন্তা করি অনেক সাহস ছিল মনে হয়, বয়সের ব্যাপার নাকি জানি না, উদ্যমতাটা হয়তো অনেক বেশি ছিল, ইচ্ছাটা অনেক বেশি ছিল, যে কারণে কখনো কোনো ভয় ভীতি কাজ করেনি যে প্লেনে উঠছি। এখন আমি ভয় পাই। আমি 3-4 বছর প্লেনে কাজ করেছি, এত দেশ বিদেশ ঘুরেছি, অথচ আমি এখন প্লেনে উঠলে আমার ভয় লাগে। আমার মনে হয় না জানি কখন ক্র্যাশ করে, না জানি কি হয়, ঝড়ে পুড়িয়ে এসে। কিন্তু সেই সময় কখনোই আমার এই ভয়টা কাজ করেনি। আর প্রথম চাকরির ক্ষেত্রে যখন প্রথম ওঠা, মানে তার আগে যেহেতু ট্রেনিং এর জন্য আমাদের আসলে বেশ অনেক কিছুই জানতে হয়েছে। সো প্রথম ওঠার দিন ইনস্ট্রাক্টরকে খুশি করাটা অনেক বেশি জরুরি ছিল। ও মাই গড, না জানি কি ভুল করে ফেলি, না জানি উনি কি আবার আমাকে ট্রেনিং এ পাঠিয়ে দেয় যে তোমার কমপ্লিট হয়নি ট্রেনিং, তুমি আবার করো। সো এই ধরনের একটা ঝামেলা ছিল। কতগুলি দেশ ঘুরেছেন এই পর্যন্ত? 20-25টা হবে। এটা কি শুধুমাত্র জবের জন্য নাকি পরবর্তীতে অভিনয় মিলিয়ে? ডোমেস্টিক এয়ারলাইন্স ছিল, জবের কারণে যাওয়া হয়নি। অভিনয়ের ক্ষেত্রেই আসলে সব দেশ, ম্যাক্সিমাম দেশ। কোন দেশ সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনার? এক একটা দেশ এক একটা কারণে এক একভাবে ভালো লেগেছে। যেমন আমি খুব নেচার পছন্দ করি, সেক্ষেত্রে আমার ভুটান আর নিউজিল্যান্ড খুব ভালো লেগেছে নেচারের দিক দিয়ে। আর ইংল্যান্ড ভালো লেগেছে কিছু কিছু ক্ষেত্রে। প্যারিসে গেছি, প্যারিসটা ভালো লেগেছে মনে হয়। আচ্ছা, মানে আর্ট, প্যারিস আর্টের একটা জায়গা, মানে অন্যরকম একটা ভালো লাগা। আর আমেরিকায় যখন গিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে কখনো বাস যদি আমি করতে চাই, বিদেশে থাকতে চাই, সেক্ষেত্রে হয়তো আমি আমেরিকা এরকম একটা বিষয়টা। আমি এখন আবার চেঞ্জ হতে পারে, ইচ্ছা মতামত আমি জানি না, তখন ওরকম মনে হয়েছিল, মানে এত আপন লেগেছিল। আর অস্ট্রেলিয়ার দিকেও গেছি, অস্ট্রেলিয়ায় যখন গেছি তখন মানে ভালো লেগেছে, বাট আপন মনে হয়নি। একটা জিনিস জানতে ইচ্ছে করছে, আপনি তো দীর্ঘদিন ধরে এয়ারলাইন্সে জব করে আসছেন, তো তখন দেখা যায় অনেক কিছু সহ্য করতে পারছেন না, কিন্তু সহ্য করতে হচ্ছে। তো এইরকম কোনো যাত্রী আপনাকে কোনো প্রপোজ করেছে বা কোনো বাজে কথা বলেছে, এরকম কিছু হয়েছে কি কখনো? হয়েছে, অনেকই হয়েছে। তখন বিষয়গুলো কিভাবে ট্যাকেল করতেন? মেনশন না করে বলছি যে অনেক ফেমাস বলা ঠিক হবে কিনা, দেখা যাবে সেলিব্রিটি না, নট সেলিব্রিটি, দেখা যাবে যে নেগেটিভ সাইড আর কি, যে খুব পরিচিত, হয়তো ভয় পাচ্ছি যে ও মাই গড এর নাম এ অনেক কিছু রিউমার আছে, যে এরকম একজন পলিটিক্যাল কেউ, সে হয়তো একদিন ফ্লাইটে উঠে আমাকে চকলেট দিয়ে বলছে যে আপনার জন্য নিয়ে আসছে। আমি তো শেষ, হার্ট অ্যাটাক করে এখন মরে যাবো। ও মাই গড, এমনিতেই ভয় পাচ্ছি। একটু বাধা দিচ্ছি আমি, ছোট্ট একটা বিরতি নিয়ে নিতে হচ্ছে। দর্শক, আমরা চমৎকার সব গল্প শুনছিলাম দীপা খন্দকারের কাছে। আমরা ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আপন ভুবনে। আমরা শুনছিলাম দীপা খন্দকারের সেই চাকরি জীবনের মজার সব গল্প। চলে যাচ্ছি তার কাছে, প্লিজ।
চকলেট দেওয়ার থেকে চকলেট দেয়া, তারপর দেখা যাচ্ছে পরে অনেক সময় হয়তো এয়ারলাইন্সে আমাদের অপারেশন রুমে ফোন করে বলতো, রিকোয়েস্ট করতো যেন আমাকে ফ্লাইটটা দেওয়া হয়। আমি বলছি না, বলে দেন আমি সিক, আমি ফ্লাইট করতে পারবো না, মানে এরকম ভয় পেতাম। কিন্তু যখন মুখোমুখি কথা হতো বা চকলেট দিত তারা, খুব বেশি কথা বলার সুযোগ কিন্তু নাই। তাহলে এই বিষয়গুলো আপনি তাৎক্ষণিকভাবে কিভাবে ট্যাকল থ্যাংক ইউ করতেন? আমি নিয়ে ওকে থ্যাংক ইউ, হ্যাঁ এরকম একটা ব্যাপার আর কি। হাসির উপরে তো আর কোনো কিছু থাকে না, জবাব নাই নাই আসলে, আর হ্যাঁ না বলার আমার কোনো অপশন নাই। আর তখন আসলে এত কমিউনিকেশনের সুযোগ সুবিধাটাও ছিল না। আমি আসলে 99-এ জয়েন করি, তো তারপরে 2000 থেকে আমার ফোন, আমার একটা মোবাইল ছিল, কিন্তু সেই সময় আসলে মানুষকে এটা বিশ্বাসযোগ্য ছিল যে আমার ফোন নাই। এটা একটা বিশ্বাসযোগ্য কথা ছিল যে আপনার নাম্বারটা দিবেন, আমার তো ফোনই নাই, ফোন নাই। ভালোই ছিল একদিকে, হ্যাঁ মানে চাইলেই আমাকে আসলে খুঁজে পাওয়া একটু টাফ ছিল। এরকম গেছে কিছুদিন, এরকম ব্যাপার ছিল। একটা জিনিস জানতে ইচ্ছে করছে, ওই চাকরিটা নিঃসন্দেহে বেশ আপনি এনজয় করেছেন বলা চলে। শুনতে অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে, আসলে খুবই বোরিং ছিল। তাই না? ভীষণ বোরিং ছিল। মানে আমি প্রশ্ন করতে যাচ্ছিলাম কেন আপনি জবটা ছেড়ে আসলেন, তো এই কথা শুনে আর আসলে প্রশ্নটা করার অপেক্ষায় রাখে না। একই কাজ এভরিডে করছি, রুটিন কাজ, মুখস্থ কাজ, যে কাজটা আমি, যেই জিনিস যেটা আমি না, আসলে আমি আমার লাইফটা আসলে বোর করতে চাই না। আমি একদমই, অনেকে আমাকে বলে আমি অনেক বোরিং একটা মানুষ, কারণ আমি অনেক সিস্টেমেটিক। সেই ক্ষেত্রে আমি বোরিং, বাট আমি বোরনেসের মধ্যে দিয়ে যেতে পারি না। আমি বেশি দিন একটা কাজ, মানে কিছুই করার নাই, কোনো ক্রিয়েটিভিটি নাই, কিছু নাই, এই কাজটা আমি আসলে করতে পারি না। আচ্ছা, আপনি 1999 সালে প্রথম বিজ্ঞাপন চিত্রে কাজ করেছিলেন, 98-এর নভেম্বরে। 98-এর নভেম্বরে, আর এখন হচ্ছে কি 2017, 19 বছর। এতটা দিন আপনি অভিনয়ের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন, এটা কিভাবে? মনে হয় না তো যে অনেক দিন হয়ে গেছে, মনে হয় তো সেদিনের কথা, সেদিন মানে এই তো হাসতে খেলতে খেলতে শুরু হয়ে গেল, তারপর যে চলছে তো চলছেই। ওই যে বললাম কাকতাড়ুয়া নাটকটা আমার প্রথম নাটকের নাম। সেকেন্ড লটের শুটিং এর কথা বলছিলাম। সেকেন্ড লটটা আসলে যখন শুট করলাম, এবং 99-এর জুন মাসে শুরু হয়েছে, আমি যতই বলেছি জঘন্য অ্যাক্টিং, হয়তো মানুষ পছন্দ করেছে কিনা আমি জানি না, আমাকে দেখতে নাকি খুব ভালো লেগেছে সবার। আমি জানি না কি কেন ভালো লেগেছে। আফজাল ভাইরা আমাকে তাদের অফিসে ডেকে নিয়ে, মিলন ভাই, ইমদাদুল হক মিলন, আফজাল ভাইয়ের যে পার্টনার আরিফিন মামা, ওনারা আমাকে অফিসে ডেকে নিয়ে গেছিল যে তোমার অ্যাক্টিং খুব ভালো হয়েছে, তোমাকে দেখতে খুব ভালো লেগেছে। টনি ভাই খুব বলতো যে তোমাকে দেখার জন্য বসে থাকতাম, এত ভালো লাগতো তোমাকে দেখতে। ওই বছরই দেখা গেছে জুন মাসে আমার নাটক অন এয়ার, 6 মাস শেষ, তার মানে বাকি 6 মাসে আমি 25-30টা নাটক করে ফেলেছি। এবং আমার কোয়ার্টিস জাহিদ ভাই, মাহফুজ ভাই, তৌকির ভাই, টনি ভাই, হাকিম ভাই, এদের সাথে, মানে প্রথম নাটকটা করার পরে আসলে বেশি দিন অপেক্ষা করতে হয়। মানে আমি কোনোদিন একদিন, ওই যে সেকেন্ড লট শুটিং যখন আমি করি কাকতাড়ুয়ার, তখন আমি সাথে পাশাপাশি আরো 2-3টা সিরিয়ালের কাজ করতে হচ্ছে আমাকে। আচ্ছা, আর মানে সময় নিয়ে যে আমি ভাববো যে আমি কি করছি, কেন করছি, এটা আমি করবো কিনা, বাকি এসব ভাবনার কোনো সময় আমার সুযোগ ছিল না, সময়টা পাইনি না, একদমই পাইনি। আচ্ছা, তো এখন আসলে কেমন মনে হয়, মানে এতদিন পরে এসে সেই সময়ের তারকারা যেমন ছিলেন বা এখন যারা অভিনয় করছেন, কোনো পার্থক্য কি আপনার চোখে পড়ে বা আপনি মনে করেন কোনো পার্থক্য? তো অনেক আছে এবং থাকবে, কারণ যুগের সাথে সবকিছু চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। এটাকে কি আপনি ইতিবাচক হিসেবে দেখেন? আমি ইতিবাচক হিসেবে দেখি। কিরকম? এজন্য দেখি কারণ হচ্ছে আমি আসলে তরুণদের দলে। আচ্ছা, আমি একদমই তরুণদের দলে, আমি কখনো বুড়োদের দলে না। তবে একটা জিনিস, মানে আগের দিনে আপনারা যারা ছিলেন, আপনাদের সমসাময়িক যেসব অভিনেতারা, তারকারা আছেন, তারা এখনো পর্যন্ত এই অভিনয়ের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন, কিন্তু এখনকার দিনে হঠাৎ করে হয়তো কারো একটা নাটক দেখা গেল, বেশ পপুলারিটি পেয়ে গেল, কালকে শুনছি সে নাই। গতকালকে যে শুটিংটা করছিলাম, সেখানেই একটা নতুন মেয়ে কাজ করছে, ওই এই কথাটা বলছিল যে আপু আপনারা যখন কাজ করছেন, আপনাদের জেনারেশনের অলমোস্ট সবাই কাজ করছে এখনো, কিন্তু আমাদের এখন দেখা যায় 2-4টা নাটক করার পর আর তাকে খুঁজে পাওয়া যায় না। কেন আপু? আমি তো জানি না আসলে কেন, কারণ তখন হয়তো যারা এসছে তারা ভালোবেসে কাজটা
হয় না আমি প্রেমে পড়ে গেছি আসলে, বিষয়টা এরকম যে আমি হয়তো প্রেমে পড়ে গেছি, এখান থেকে ছুটতে পারছি না বা ছুটতে ইচ্ছেও করছে না, মানে নট দ্যাট যে ছুটতে পারছি না আমাকে কেউ আটকে রেখেছে, হয় না অনেক সময় আমার ইচ্ছেও করছে না এখান থেকে ছুটতে। ভালোই লাগছে, আমি এই কাজটা ছাড়া আসলে অন্য আরেকটা কাজ করতে এখন আর চাচ্ছি না, ইচ্ছে করছে না, যে কারণে আমি আসলে এখানে থেকে গেছি। আচ্ছা, আপনি মঞ্চে কাজ করেছেন? না, ওইভাবে কাজ করা হয়নি। মঞ্চে কাজ করা হয়নি, বড় পর্দায় তো কখনো কাজ করেননি আসলে। মঞ্চে কাজ করাটা আসলে একদম বললাম না, আমি 99-এ শুরু করার পর আমি প্রথম গ্যাপ নিয়েছি আমার ছেলে যখন আমার পেটে, তখন 3 মাস, মানে ছেলে পেটে 7 মাসের সময়, আমি 7 মান্থ কনসিভ করেছি যখন, তখন পর্যন্ত 7 মাস প্রেগন্যান্সিতেও আমি কাজ করেছি। তারপরে ছেলে যখন ওইখানে 1.5 মাস আর ছেলে হওয়ার পর 1.5 মাস, এই 3 মাস গ্যাপ পেয়েছি। তার আগ পর্যন্ত আমি আসলে জানি না আমার কিসের মধ্যে দিয়ে আমার লাইফ সময়টা চলে গেছে। আমি বিয়ে করেছি, আমার বিয়ের পরের দিন আমি শুটিং করেছি। পরিবারের কোনো অভিযোগ আছে এটা নিয়ে? আপনার পরিবারের সদস্য যারা আছে? না, একদমই নাই। কারণ হচ্ছে আমার 1 ডিগ্রি ওপরে আমার হাজব্যান্ড, সে দেখা যায় যে পারলে বিয়ের দিনও শুটিং করে, বিয়ের পরের দিন সেও সকালে আউটডোর চলে গেছে, আমিও শুটিংয়ে চলে গেছি, এরকম আর কি বিষয়টা। আর আমার শ্বশুর অভিনয় করতেন, আমার দাদা শ্বশুর অভিনয় করতেন, আমার দাদা শ্বশুর যাত্রা করতেন কলকাতায়, আমার শ্বশুর থিয়েটার করতেন, সিনেমায়ও টুকটাক কাজ করেছেন, বিটিভিতে কাজ করেছেন। সো ওই বাসায় ওনাদের আসলে মানে কি নাম ওটা? শওকত আলী। আচ্ছা, ওনার কোনো রকম কোনো কমপ্লেন না তো নাই, উল্টো যেটা হয় আমি রাত করে ফিরি, ওনার মায়ায় উনি শেষ হয়ে যায় যে আহারে কত কষ্ট করছে, সবাইকে বলবে তোমরা তো এই কাজটা করো নাই, জানো না কত কষ্ট হয়, যে ও অনেক কষ্ট করে, ওর যে এত রাত করে ফেরে শুটিংয়ে যায়। আমরা জানি আপনি ছোট পর্দায় নাটক বলেন, বিজ্ঞাপন বলেন, বেশ ব্যস্ত, হ্যাঁ, এইসব ব্যস্ত সময় কাটান, কিন্তু আপনাকে উপস্থাপনায় ওই তুলনায় আমরা কম দেখতে পাই। কিন্তু এখনকার তারকারা বেশিরভাগই চলে আসেন কোনো না কোনো একটা উপস্থাপনায়, আপনি কম আসছেন কেন? আমি কম আসছি কেন আসলে কোনো উত্তর নাই, কেন যে এসছি এরকম না, আগে একটু বাধা দিতে হচ্ছে, আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি। হ্যাঁ দর্শক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, সাথেই থাকুন। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আপন ভুবনে। আমরা চলে যাচ্ছি দীপা খন্দকারের বাকি গল্পে। হ্যাঁ, যেটা বলছিলাম, উপস্থাপনা আসলে আগে বলতো অনেকেই, তখন তো সময় পেতাম না, এখন অনেক সময় আছে, অনেক করেছিও, টোটাল বোধহয় 3-4টা অনুষ্ঠানের মতো করেছি আমি। রান্নার 2টো অনুষ্ঠানের অ্যাঙ্করিং করেছি, তারপর হাউস ওয়াইফ নামে একটা ফ্যামিলি শো, ওটা একটা করেছি, আর ছোট ছোট কিছু বিশেষ অনুষ্ঠানও করেছি। বেশ ভালো লাগলো। আমরা জানি যে আপনার বিয়ের গল্পটা কিছুটা চমকপ্রদ, হ্যাঁ, আমরা ওই গল্পটা খানিকটা শুনতে চাচ্ছি। ঘটনা বহুল আসলে, আমার পুরো জীবনটাই আমার কাছে মাঝে আমি অনেক মানে ইন্টারেস্ট ফিল করি, অনেকে থাকে না দুঃখ বোধ থাকে যে আমার জীবনটা কেন এরকম, এই হলো না ওই হলো না, আমার কিন্তু একদমই এরকম না। আমার মনে হয় কি ওয়াও, আমার লাইফটা কত মজার, মানে কত কিছুর ভেতর দিয়ে আমাকে যেতে হয়েছে। ভালো তো, মানে সবার জীবন একরকম হবে, ইন্টারেস্টিং হবে, এরকম না। তো আমার বিয়ের ব্যাপারটাও যেরকম, মানে বিয়ে করব বাসা থেকে তো মোটামুটি পাগল করে দিয়েছে। এখনকার মেয়েদের অবশ্য দেখলে মাঝে মাঝে মনে হয় যে কেন 23 বছর 22 বছর বয়স থেকে পাগল হয়ে গেল সবাই, বিয়ে কেন করছি না। এখন তো দেখি 35 বছরও কেউ বিয়ে করছে না। তো আমি 23 বছর থেকে একটা অ্যাটিটিউড ছিল যে আমার বিয়ে হচ্ছে না, আসলে আমার বিয়ে হচ্ছে না, আমি বিয়ে করছি না। আমার মা পাগল হয়ে গেল, আমার খালারা পাগল হয়ে গেল যে কেন বিয়ে হচ্ছে না। আচ্ছা যাই হোক, তা আমি একটা সময় ডিসাইড করলাম ওকে ফাইন, বিয়ে একটা করতে হবে। অনেকের সাথে কথা বলেছি, অনেকের যে কথাটা একটু আগে বলছিলাম ফ্যামিলি প্রবলেম, অনেকেই পছন্দ করে, নাটক দেখে তো সবাই পছন্দ করে। তারপর 2 দিন কথা বলার পর দেখা যায় যে না না, আমার আম্মু তো নাটক পছন্দ করবে না, আমার আম্মু তো বিয়ের পরে মানে মিডিয়ার মানুষও পছন্দ করবে, বিয়ের পরে অভিনয়টা পছন্দ করবে না। আচ্ছা, তা আমার মনে হলো যে কেন তাহলে একে আমি কেন বিয়ে করব, মানে কি এরকম অনেকের সাথেই অনেকবার কথা হয়েছে, যে পরে মনে হয়েছে যে না, আমার জন্য না, আসলে ওই লাইফটা আমার জন্য না। কারণ আমি যদি নিজে থেকে করব না ভাবি,
দ্যাটস ফাইন, কিন্তু কেউ আমাকে বলবে তুমি করো না, ওইটা আমি আসলে নিতে পারবো না, কারণ আমার লাইফটা এই টাইপের না। কেউ আমাকে কখনো বলেনি যে তুমি এটা করো না। মানে আমার মাও সারা জীবন বলেছে তোমার জীবন তুমি যেভাবে চালাতে চাও সেভাবেই চালাবে, ভালো হবে মন্দ হবে তোমার হবে, আমার কিছু হবে না। সো এটা তুমি বুঝে তুমি তোমার লাইফ তুমি ডিসাইড করো কি হবে। শাহেদ আলী সুজন ভাই, শাহেদ আলী আমাদের সুজন। এই ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হয়েছিল আপনার? সুজনের সাথে আসলে পরিচয় যেটা বলে, আমি প্রাচ্যনাট্য স্কুল করেছি 2000-এ। তখন আসলে পরিচয় বলতে আমি সুজন প্রাচ্যনাট্যের একজন অ্যাক্টিভ মেম্বার, থিয়েটার কর্মী, দেখেছি তখন হাই হ্যালো কথা হয়েছে, বাট ওইভাবে কি কোনো কথা না। ও একটু মানে আমি ভয় পেতাম, ওনারা একটু রাগী, রাহুল দা, তারপর জাহাঙ্গীর, সুজন, এদের সাথে আমার ওইভাবে কখনো কথা হয়নি। একদিন মিস করলেই তাদের চেহারার দিকে তাকানো যেত না যে একদিন আমি ক্লাসে যাইনি, এরকম একটা বিশ্রী সিচুয়েশন। তো তারপর গিয়াসউদ্দিন সেলিমের একটা নাটক, এর আগে গিয়াসউদ্দিন সেলিম অনেকবার নাটকের কথা বলেছে, শিডিউল মেলেনি, এই সেই করে করা হয়নি। তো ওই সময় ফ্রি ছিলাম, গিয়াসউদ্দিন সেলিম বললে হাফ অ্যান আওয়ার একটা নাটক করছি এনটিভির জন্য, তো ফ্রি থাকলে করে দাও, 2 দিন শুট লাগবে, একটু সময়। তা বললাম ঠিক আছে করে দিব, অনেক দিনই বারবার বলেছি করবো, করিনি, ঠিক আছে করে দিব। তো বললো যে ঠিক আছে, যেদিন শুটিং ওটা 2006-এর মে মাসের 16 তারিখে প্রথম শুটিং। তো বললো যে বিকালবেলা আমার কল, বললো, আমি বললাম কোথায় শুটিং? বললো ধানমন্ডিতে, এরকম আমার অ্যাসিস্ট্যান্ট সুজন ওদের বাসায় শুটিংটা করব। আচ্ছা, আর সুজন তোমার কো আর্টিস্ট? আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো অ্যাড্রেস দিল, আচ্ছা ভালো কথা। আমি গেলাম সুজনদের বাসায়, ওদের বাসায় শুটিং করলাম ওই দিন 2 ঘন্টার অল্প একটু শুটিং, একটা সিন না 2টা সিন ছিল ওর বেডরুমে, ওর রুমেই শুট ছিল। তো আমার শাশুড়ি যিনি, সে সেদিন বাসায় ছিলেন না। তো আমি গেছি, আমার ননদ, 2 ননদ আর আমার শ্বশুর এখন যিনি, ওনারা ছিলেন, ওনারা আমাকে নাস্তা টাস্তা খাওয়ালেন, গল্প টল্প করলাম। তো একটা সিন পরে চলে আসলাম। সুজনের সাথে আমার কোনো কথাই হয়নি, মানে ওই সিনে যতটুকু কথা, শুধু ডায়লগ হয়েছে। পরের দিন আবার শুট, বিকাল 3টা থেকে কল, উত্তরায় একটা হাউসে, ওই সিনটাও করলাম। বিশাল একটা সিন, অনেক সময় লেগে গেল, প্রায় রাত 10টা-11টা বেজে গেল শুট করতে করতে। সিনটা করার পরে আমি তো ডিরেক্টরকে বাই বলে চলে আসলাম, অ্যাসিস্ট্যান্টকে তো বাই বলার প্রয়োজনই মনে করলাম না, যে অ্যাসিস্ট্যান্টকে আবার বাই বলার কি আছে। তো চলে আসলাম। এর মাঝে শর্টে একটা জায়গা ছিল, ওখানে একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার করছি আমি, আর ও একটা ক্রিমিনালের একটা ক্যারেক্টার করছে। তো ও আমার ঘরে আশ্রয় নিতে আসে এরকম। তো একটা সময়ে মানে মেয়েটা ওর প্রেমে পড়েছে এরকম, আর ছেলেটা পাত্তা দেয় না ঠিক এরকম টাইপের। তো একটা সময়ে ছেলেটা খুব তাকিয়ে থাকে, সে একটা গান গায়, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। আচ্ছা। তো আমি ওর দিকে তাকিয়েছি, ও হঠাৎ করে ডায়লগ মানে গানটা ভুলে গেছে। তো বলে 1 সেকেন্ডের ব্যাপার। তারপর আমি বললাম যে কি হলো? বললো না আপনার টিপটা বাঁকা। তা আমি আমার টিপটা সোজা করে, আচ্ছা পরে আবার শটটা দিলাম। তারপর যাই হোক শুট টুট শেষ করে চলে আসছি। চলে আসার পর তখন আমি স্কার্টনে থাকি। ওই দিন রাতে ঘুমাবো, রাতে কারেন্ট নাই, আমাদের বাসায় জেনারেটর ছিল না, কারেন্ট নাই, ঘুমাতে পারছি না, খুব গরম লাগছে। আর যখনই ঘুমাই চোখ বন্ধ করি, দেখি ছেলেটা আমার এখানে, মানে আমার মুখের উপরে ওই যে গানটা গাচ্ছিল এখানে ফেসটা, আমি জাস্ট দেখি ওর চেহারাটা এখানে। আমি তাকাই দেখি কেন এরকম হচ্ছে। পরের দিন সকালে সেলিম ভাই ফোন করছে, কেমন লাগলো আমার সাথে কাজ করতে, করোনায় এতদিন ডাকছি, করোনায় এই কাজটা করতে কেমন লাগলো? আমি আরে দূর, আপনার সাথে আপনার কাজের কি করবো, সারা রাত তো আপনার নায়কের চেহারাটাই দেখলাম আমি। মানে আমি বললাম হ্যাঁ ভাই, কালকে সারা রাত একটু ঘুমাইতে পারিনি, আপনার যখনই চোখ বন্ধ করি দেখি আপনার নায়ক আমার মুখের উপরে। তারপর উনি বলতেছে তুমি কি প্রেমে পড়ে গেছো? আমি বলবো ওকে? আমি জাস্ট ফান করে বললাম হ্যাঁ প্রেমে পড়ে গেছি মনে হয়, বলেন। সে করছে তার সুজনকে যে বলে দিচ্ছে যে দীপা তো তোমার প্রেমে পড়ে গেছে, ও সারা রাত কালকে তোমাকে দেখছে। বলার পরে সুজন খুব খেপে গেছে যে হ্যাঁ এরকম নায়িকারা ফালতু নায়িকা ছেলেদের নামে যাত্রা বলা শুরু করে। সে ফোন করছে আমাকে, আপনি কি বলছেন এগুলো? আমি বলছি সরি ভাই, ভুল বলছি, আর বলবো না, মাফ করে দেন, কিন্তু সত্যি আমি এরকম ঘুমাইতে পারি নাই, এই জন্য বলছি, নাহলে আমি বলতাম না। তারপরে এই 1 কথা 2 কথা দিন সারা রাত কথা বললাম, কিছুই না খাই সারা রাত কথা বললাম। বলার পরে পরের দিন সেলিম ভাই বললো সুজন ফোন করছিল? আমি বললাম হ্যাঁ ফোন করছিল। তো বললো যে শোনো একটা কথা বলি, তুমি সুজনকে বিয়ে করবা?
আমি বললাম যে বিয়ে করবো মানে কেন, বিয়ে হ্যাঁ করা যায়, কিন্তু শুনেন সব ছেলেরাই বলে যে তার মা আর আমাকে পছন্দ করবে না, কারণ নাটক করা মেয়ে মারা পছন্দ করে না। আপনি একটা কাজ করেন, সুজনের মাকে জিজ্ঞেস করেন যে আমাকে সে পছন্দ করবে কিনা, তারপরে আমি ডিসাইড করব যে আমি ওকে বিয়ে করব কিনা। সেলিম ভাই সুজনকে কিছুই না বলে আমার শাশুড়িকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে এরকম কথা, বিয়ে করে এভাবে আসলে বিয়ে করবে নাকি। তার আগে আসলে সুজনের ছোট ভাই বিয়ে হয়ে গেছে, ওর বোন বিয়ে হয়ে গেছে, ও বিয়ে করবেই না, এরকম একটা শেষ প্রশ্ন আছে। আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে মনে হচ্ছে এই তো শুরু হলো, ইতিমধ্যে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনি সর্বশেষ মানে নিজেকে কোন অবস্থায় দেখতে চান? আপনার কি স্বপ্ন আছে? আমার আসলে স্বপ্ন তো সব পূরণ হয়ে গেছে। আমার সব সময় স্বপ্ন ছিল আসলে আমি বিয়ে করব, আমার 2টা বাচ্চা হবে, একটা ছেলে হবে একটা মেয়ে হবে, হয়ে গেছে। আর তখন মনে হতো যে যখন অভিনয়ে ঢুকেছি মনে হয়েছে বিয়ে আমি অভিনয় করব, কেউ আমাকে কখনো অভিনয়ের জন্য বাধা দিবে না, বলবে না যে তুমি অভিনয় করবা না। এখন উল্টো হয়েছে, আমি মাঝে মাঝে বলি যে আমি অভিনয় করব না, আমার জামাই বলে কেন অভিনয় করবে না, অভিনয়টা এত করতে হবে, এটা ছাড়া আর কি আছে, মানে সত্তাটাই এখানে। অন্য অনেকে দেখা যায় পরিবার থেকে বাধা আসে, আর আপনার উল্টো প্রেসার না, করতে হবে। যে জায়গাটায় আছি, ছেলে মেয়েরা বড় হবে, আমি দিলারা জামান, ডলি জহুর এদের মতো বৃদ্ধ বয়স পর্যন্ত অভিনয়টাই করতে চাই এবং আমি আমার সংসারটা নিয়ে থাকতে চাই, আমার ফ্যামিলিটাকে অনেক ভালোবাসি, বাচ্চাদেরকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে, আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবকিছু মিলে আসলে আমি ভালো থাকতে চাই, সুন্দর থাকতে চান। চমৎকার, আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থ জীবন কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও, আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দর্শক, আমরা গল্প করছিলাম দীপা খন্দকারের সাথে, যিনি তার জীবনের প্রায় 2 দশক সময় কাটিয়েছেন অভিনয়ের সাথে। কেবলমাত্র প্যাক আপ শব্দটি শোনার পরেই তার মনে হতো হ্যাঁ এখন বোধহয় থামা উচিত, বাকিটা সময় কখনো তিনি ক্লান্তি অনুভব করেননি। দর্শক, এমনই অন্য কোনো অতিথির সাথে আবারও হয়তো আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।